আজকে অনেকদিন পর রান্না করলাম, তাও কেউ লিখেছে যে বাড়ির কাছাকাছি অনেক আত্মীয় স্বজন আছে, তারা খাবার পাঠায়। বলবো আমি এত আপ্লুত হয়েছি কমেন্টটা পড়ে। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের এক বিশেষ পর্বে সকলকে স্বাগত। এখন ঘড়িতে 6টা 20। তো আমি যাচ্ছি একটু মনোযোগ করে আসি। আজ একটু কাজের তাড়াও আছে, আজ ব্লগটা একটু অন্যরকম হবে। চলো তাহলে আমি রেডি হয়ে গেছি, এবার ঘুরে আসি। তোমার দিদি এখন ঘুমাচ্ছে, এই ওষুধগুলো যেগুলো খাচ্ছে না, এই ওষুধগুলো খেলে একটু ঝিমানি আসে, ঘুমটা একটু বাড়ে। ওকে আর ডিস্টার্ব করলাম না, তাহলে ও ঘুমাক, আমি ঘুরে আসি। প্রতিদিনের মতো নটুর আমার সঙ্গে বেরিয়েছে। কোথায় গেল নটু? হ্যাঁ চলো, নটুর ঘরে ঢুকে গেছে। এবার আমি 1:15 বাজে, আমি চলে এলাম। এবার একটু দেখি নিজের জন্য নিজে চা ফা বানিয়ে নিই। 2 কাপ জল দিয়ে দিলাম, করে নিই একেবারে। লিকার চা তো কোনো ঝামেলা নেই, নিজে নিজেই হবে, ফুটে যাবে, তারপর দেখা যাবে। চা পাতা দিয়ে পানি পরে খেয়ে নেবো। বেশ, চা পাতা দিয়ে দিলাম, অফ করে দিলাম, চাপা দিলাম। চলো আজকে দেখাই তোমাদের আমার গাছে কেমন ফুল হয়েছে। তোমার দিদি দেখায়, আমি আজকে দেখাই। ওইটা মাত্র 2টো হয়েছে, এটা 2টো হয়েছে। ও কলকে ফুলটা অনেক হয়েছে, কলকে ফুল অনেক হয়েছে। গোলাপ হয়েছে অনেকগুলো, গোলাপ এখানে একদম ব্রাঞ্চ হয়েছে। নয়নতারা প্রচুর সাপ্লাই হয়েছে। এবারে এদিকেও এই টপটার মধ্যে ভ্যারাইটিস কালার আছে, লাল, গোলাপি, হলুদ। কাজটা এগিয়ে রাখি, কটা ফুল তুলে নিই। ফুলকে ফুল এবারে নাক চাপা কটা তুলে নিই। এটাকে আমি মিস করে যাচ্ছিলাম গো, লক্ষ্মী জবা 2টো হয়েছে। যখন এলামই তোমার দেখো ঢেঁড়স কতগুলো হয়েছে। একটা, তিনটে, চারটে, 5টা, 6টা, পেকে যাচ্ছে। এটা 7টা, একটা পড়ে গেল, ওইদিকে গাছেও আছে। চলো, এটা মনে হচ্ছে পেকে গেছে। এতগুলো ঢেঁড়স বোনা একসঙ্গে আমরা একসঙ্গে এতগুলো ঢেঁড়স বোনা কোনোদিন তুলি নি। 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11খানা। আর একটা হলেই ডজন হয়ে যেত গো। যে চাল কুমড়োটা হলুদ হচ্ছিল ওটা তো নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। আর একটা দেখিয়েছিলাম, সেটা একটু, আরেকটা যেটা দেখিয়েছিলাম সেটা একটু বড় হয়েছে। এই চিচিঙ্গাগুলো বড় হচ্ছে, এই একটা ছোট ধরেছে। আর একটা চাল কুমড়ো যেটা খুঁজে পাচ্ছিলাম না আগের দিন,
এই যে এটা চিচিঙ্গা, এই চিচিঙ্গাটা একটু খাওয়ার উপযোগী হয়ে গেছে। আরেকটা দেখো কিরম বেঁকে চুড়ে কিরম ভাবে হচ্ছে, এই আরেকটা। চলো আমার ফুল তোলা কমপ্লিট, সবজিও তোলা হয়ে গেছে। ও হো 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 হো, এটা খেয়াল করিনি গো। এই দেখো আর একটা ভেন্ডি, একদম তাহলে 12টা হয়ে গেল, কিন্তু এটা নিচের দিকে ছিল খেয়াল করিনি। এটা নিচের দিকে ছিল খেয়াল করিনি, এটা পেকে গেছে, একদম পেকে গেছে, খাওয়া যাবে না। যেটা সেকেন্ড পার্টে চাল দেওয়া জল, যেটা এটা দিয়ে আলুটা ফার্স্ট রাউন্ডটা ধুয়ে নিচ্ছি। আলুর মধ্যে যে মাটিটা থাকে সেই মাটিটা আমি ধুয়ে নিচ্ছি, তারপর ভালো জলে একবার ধোবো অবশ্যই, জলটা যতটা কম ফেলা যায় আর কি। কেন এটা আমরা চাল ধোয়া জলটা গাছিয়ে দিই, কিন্তু যেহেতু বর্ষার সময় গাছে জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না, এই জন্য ভেবেছিলাম ডিম করবো, ওই জন্য আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো হঠাৎ মনে পড়লো এত কিছু রান্না যখন করাই আছে, আর এই আগের দিন বরবটিগুলো তুলেছিলাম, এই বরবটি এমনিতেই শুকনো হয়ে যাচ্ছে, আর দেরি করা উচিত হবে বলে মনে হলো না। যেন পেকে গেছে, এখান থেকে আশপাশ মতো উঠছে। ভাত 1 ফুট দিয়ে নিলাম, ভাতের মধ্যে আলু দিয়েছিলাম, কিন্তু প্রোগ্রামটা ঘর ধরে অবস্থা খুবই খারাপ। এই যে আরেকজন বসে আছে মাথায় হাত দিয়ে, মাথায় হাত পড়ে গেছে। এই যে আমি বরবটিগুলো কেটে রেখে গেলাম, এই যে বরবটিগুলো কেটে রেখে গেলাম, হ্যাঁ এই যে ওষুধের পাহাড়। যাক আমি বরবটিগুলো কেটে রেখে গেলাম, এখন যাচ্ছি, এসে দেখা যাবে কি করা যাবে। বরবটিটা ভাজা করবো আর ডাল করে নিতে পারি। আমার কথা এখন চলে গেছে, তো আমি মনে মনে ভাবলাম যে একটু বরবটির মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখি, তাহলে ওর এসে করতে সুবিধা হবে। যেটুকু মানে সম্ভব হয় সেটুকু আমি কাজ সারবো, এটাই মনে মনে ভাবছি। আর একটু ডালটা সেদ্ধ করে রাখবো, এটাও ভাবছি। দেখি কতটুকু কি করতে পারি, হ্যাঁ সেটা আর কি আমার শরীরের উপর নির্ভর করবে। বরবটিটার তো নুন হলুদ মাখিয়ে রাখলাম, এদিকে ডালটা আমার একটুখানি মানে হাত বাড়িয়ে নিতে হচ্ছে। হাত বাড়িয়ে কোনো কাজ করা আমার বারণ আছে, তবুও এগুলো একটু উঁচুতে তো হাত বাড়িয়ে নিতেই হয়। তো ভাবলাম একটু ডালটাও চাপিয়ে দিই, কেননা ও এসে করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে। যেটুকু সম্ভব মানে হালকা পালকা কাজ সেইটুকুই করব, বেশি প্রেশার দিয়ে কাজ করব না, কেননা বেশি যদি প্রেশার দিয়ে কাজ করি তাহলে আমি আবার বিছানায় পড়ে যাব। তো ডাল ধোয়া জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো, মনে মনে ঠিক করেছি। গাছের গোড়ায় অনেক দিন জল দেওয়া হয় না, গাছগুলো হয়তো শুকিয়ে গেছে, কতদিন ধরে অসুস্থ, সেই জন্য মানে এই গাছগুলোতে একদমই জল দেওয়া হচ্ছিল না। তো ডাল ধোয়া জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম। জানলার ধারে আছে তো মাঝে মাঝে একটু বৃষ্টির জলও পায়, তাই একদম মরে যায়নি। খেয়ে দিলাম, ফাঁকা আছে। এদিকে দেখো বরবটিটা তো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, ডিমটা এনে রেখেছে, ডিমটা এরকম প্যাকেটেই পড়ে রয়েছে। কোনো একটা পাত্রে যদি না রাখি তাহলে টোকাটুকি লেগে ডিমগুলো ভেঙে যেতেই পারে। সেই জন্য ভাবলাম যে এগুলোকেও একটুখানি এই একটা পাত্রে এক জায়গায় করে রাখি, যাতে টোকাটুকি লেগে ভেঙে না যায়। পুরুষ মানুষরা রান্নাবান্নাটা যদিও বা করে নিতে পারে, গোছাগুছির কাজটা অতটা ভালো করতে পারে না। তবে দেখতেও ভালো লাগে না, কত কৌটো বাটা জানো তো এখানটা ভর্তি হয়েছিল, কন্টেনারে ভর্তি হয়েছিল। সব কন্টেনারগুলো আমি তুলে রাখলাম, আর এই যে দেখো ডিমগুলো এখন এই পাত্রের মধ্যে রেখে দিলাম যাতে টোকাটুকি লেগে ভেঙে না যায়। আর একদিকে ডালও আমি চাপিয়ে দিয়েছি। আমাদের এখানে রাতে 11টার সময় শখের বাজারে আর কি একটা জমায়েত হবে, সেটা হচ্ছে ওই আরজিকর যে হত্যাকাণ্ডের মামলায়। তো সেই জন্য সবাই এগিয়ে আসছে, যারা যেতে পারবে না তারা বাড়িতে বসে শঙ্খধ্বনি বাজিয়ে প্রতিবাদ জানাতে পারে। তোমরাও প্রতিবাদ জানাতে পারো, তোমাদের বাড়িতেও তো মেয়ে বা বাড়ির বউ অনেকেই আছো। যাই হোক, ফ্রিজের খাবার দাবারগুলো আমি এখন বের করে নিচ্ছি।
আর এদিকে দেখো ডালটা আমার হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে নেব। টুকটাক কাজ করলাম, বেশি একটা করতে পারলাম না। আর আমার শারীরিক অবস্থা ভালো না, না হলে আমিও হয়তো ওই জমায়েতে যেতাম, কিন্তু আমি যেতে পারছি না। চেষ্টা করব শঙ্খ বাজিয়ে প্রতিবাদ জানাতে। আর এদিকে দেখো কড়াইয়ে বরবটিটা আমি খুব অল্প তেলে ভেজে নিচ্ছি। আর খাবারগুলো যা ফ্রিজ থেকে বের করেছি নর্মাল টেম্পারেচারে আসলে তারপরে আমি ওগুলোকে গরম করে নেব। এদিকে দেখো ভিডিও শ্যুট করেছিলাম সেই কবে, তার বাসনপত্র এখনও তোলা হয়নি। যেমন একটা তেমন অগোছালো ছিল, তো জায়গা একটুখানি তুলে রাখছি, তাতে ঘরটা একটুখানি পরিপাটি মনে হবে, না হলে না বড্ড খারাপ লাগে। আজকে হচ্ছে 14ই আগস্ট। 14ই আগস্টের ব্লগ আমি 14ই আগস্টই পোস্ট করছি। আমি কিন্তু এখন মোটামুটি দিনের দিন ব্লগগুলো পোস্ট করে দিচ্ছি, যেহেতু দাদা ব্লগ করছে আর দাদা অনেকটা মোটিভেট হয়ে ভিডিও শ্যুট করছে। আর আমি অনেকটা সময় পাচ্ছি এডিটিং করবার, যেহেতু আমি রেস্টেই রয়েছি, এডিটিং করবার সময়টা পাচ্ছি। আর দেখো ঘরটা কিছুটা গুছিয়েছি, ভালোভাবে করতে পারিনি, কিছুটা গোছানো হলো। স্নান করে উঠে 5 মিনিট ধরে চশমা খুঁজলাম, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। চশমায় সত্যি কথা একেক সময় মনে হয় চশমায় মিস কল দিতে পারলে খুব ভালো হতো। যাই হোক, স্নান টান করে একটু ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে এলাম। আমার কথা তো সকালবেলা ব্লগটা শুরুই করেছে। আর কী করেছে আমি এখনও কিছু দেখিনি, দেখবো পরে যখন এডিট করব তখন আমি দেখব যে কি ব্লগ করেছে বা কী করেছে। যাই হোক, ও তো কাজে বেরিয়ে গেছে। আমি এই জায়গাগুলো পরিষ্কার করলাম, একটু টেবিল পরিষ্কার করলাম। মানে কি অবস্থা হয়েছিল, একদম উঠতে পারছি না আর কাজও করতে পারছি না। আর কাজ না করতে পারলে দেখবি ঘর তোর পুরুষ মানুষরা ঘরেও সামলাবে বাইরেও সামলাবে, তা তো হয় না। তো যতটুকু পেরেছে আমাদের মানে দুবেলা পেট ভরা খাওয়ার মতো রান্নাবান্না করে জোগাড় টোগাড় করেছে, বেশ কদিন ধরেই করছে। আজকেও বলেছে উঠতে না, কারণ মানে আমি যদি আবার বিছানায় পড়ি সেই জন্য উঠতে না বলেছে। ভেবেছিলাম ও এলে ও গরম গরম করবে, আমি রেডি করে রাখবো, কিন্তু মনে মনে ভাবলাম যে এই তো দেখো না অনেক বেলা হয়ে গেছে এখন। একটা 20 হয়ে গেছে, এখন একটা 20 হয়ে গেছে, তো এখনও আসেনি। সেই জন্য মনে মনে ভাবলাম যে না, আগেই করে নিয়েছি, এরপরে এসে করতো অসুবিধা হতো। যাই হোক, স্নান টান করে তোমাদের সামনে এলাম। তোমরা অনেকেই আমাকে বলেছ যে দিদি তুমি যদি আমাদের বাড়ির কাছাকাছি থাকতে তাহলে তোমার জন্য খাবার পাঠাতাম। সত্যি কথা বলবো, আমি এত আপ্লুত হয়েছি কমেন্টটা পড়ে, মানে অনেকেই লিখেছ, খুব ভালো লেগেছে। আবার কেউ লিখেছে যে বাড়ির কাছাকাছি অনেক আত্মীয় স্বজন আছে, তারা খাবার পাঠায়নি। দেখো কিছু কিছু জিনিস আছে কি মানুষের ব্যক্তিগত ব্যাপার, আবার কিছু সমস্যার কারণে মানুষ পাঠাতে পারে না। অনেকেই বলেছে বোন আর কি আমাকে উত্তরটা দিতেও বলেছে, বোন কেন খাবার পাঠাতে পারেনি, তুমি তো কত খাবার করে দিয়ে আসো, বা বোনের মেয়েটে আসলে কত যত্ন করো। ব্যাপারটা কি জানো তো, বোন টিউশনি করে, তো অনেক বেলা পর্যন্ত, এই একটা পর্যন্ত টিউশনি করে, তারপরে রান্নাবান্নাটা শুরু করে। তো ওর করাটা সত্যি ডিফিকাল্ট, আবার করে আবার দিতে আসা সেটাও ডিফিকাল্ট। তারপরে বিকেলবেলা ধরো পড়তে আসে, আবার রাত্রি 9টা 9:30 পর্যন্ত ও টিউশনি করে। সেই ক্ষেত্রে মানে আমাকে বলেছিল যে দিদি কিছু করে পাঠাবো, তো আমি বললাম যে না, তোর এত নিজেরই কত কষ্ট, দরকার নেই, তোর দেবুদা করে নেবে যেটুকু পারবে। এমন তো নয় যে একদম পারে না, লকডাউন চলাকালীন ও অনেকটাই শিখেছে। আর সবথেকে বড় কথা, আমি যে বলে বলে দিই না, ও সেই অনুযায়ী করে, খারাপ করে না। এর আগের দিন মোচা করেছিল, বেশ ভালো করেছিল। তারপরে কচু শাক করেছিল, বেশ ভালো হয়েছিল। তো একটু জেনে জেনে করে, আমি যেভাবে করি সেইভাবে করবার চেষ্টা করে। আর আমার থেকে শুনে নেয় কি আমি ফোড়ন দিই বা কী করি, সেগুলো শুনে ও মোটামুটি করেই নিতে পারে। আর কাটাকুটিটাও ভালো পারে, কেননা কাটাকুটিটা বিয়ের আগেও মানে আমার শাশুড়ি মাকে আর কি কাটাকুটি করে দিত, সেই জন্য কাটাকুটিটা বেশ ভালোই পারে। মানে আমার এই শরীর খারাপে আমাকে সাপোর্ট করেছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যিই শরীর খারাপ আমার, তোমরা দেখে বুঝতেই পেরেছো, আমি এখনও সুস্থ হইনি, পা টেনে টেনে কাজ করতে হচ্ছে। তার মধ্যে মানে ওই খুচখাচ এতটা নোংরা না দেখতে পাচ্ছি না,
অস্বস্তি বোধ হয় আমার, যদি কোনো নোংরা অবস্থা থাকে। আমি কী বলি জানো তো, যেন ভাগাড় হয়ে আছে ঘরটা। তো যাই হোক, পায়ে ব্যথা এখনও সারেনি। আর ওই টেনে টেনেই কাজ করলাম, যেটুকু করলাম। এসে দেখে বকবে, তাও খাবার জল টলগুলো ওখানে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে করতে হবে বলে ওগুলো করলাম না। একটা বোতলে অল্প একটু জল আছে, ওটা আমার কর্তা আর কি এলে ওগুলো করবে। আর এগুলো তোকে করতে হলো না, এগুলো এসেই করতো, কিন্তু করতে হলো না। এই আর কি। আমি হয়তো ব্লগে ভালোভাবে আসতে পারছি না, কেননা শারীরিক অসুস্থতার জন্য, যেহেতু আমি নিজের শরীরটাকে সেইভাবে চালনা করতে পারছি না, সেই জন্য আমি একটুখানি ব্যাক ক্যামেরায় আর কি যেটুকু করছি বা যা করছি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আর মানে কি বলবো, ঘুম থেকে উঠছি দেরিতে, সব কিছু লেটে হচ্ছে। তারপর বিকেলবেলা ফিজিও করতে চলে যাচ্ছি, ওখানটায় অনেকটা সময় লাগছে। প্রথমে ডাক্তারবাবু তো খুব হাসাহাসিই করছিলেন, বলে কি কত বয়স, তোমাদের তো এগুলো শেয়ার করাই হয়নি। ডাক্তারবাবু বলছেন কত বয়স, তাই বললাম যে আমার যা বয়স তাই বললাম। তাই হচ্ছে এই বয়সে হাঁটু ব্যথা, তো চেহারা কমান, ওজন বেশি। তারপরে আমি যখন বললাম যে ডাক্তারবাবু আমি পাটা এই পাশ থেকে ওপাশে তুলতে শুয়ে আছি, তাতেও আমার কাঁদতে হচ্ছে, পাটা আমি এই পাশ থেকে ওপাশ নিতে পারছি না, ওপাশ থেকে এই পাশে নিতে পারছি না, অসহ্য যন্ত্রণা। তো বলছে আপনার তো হাঁটুতে ব্যথা না, আপনার তো কোমরে ব্যথা। তখন আমি বুঝতে পারলাম যে সত্যি আমি যেটা গেস করেছি সেটাই ঠিক। ডাক্তারবাবুকে বললাম, তারপরে আমি প্রেসক্রিপশনগুলো দেখালাম, সৌম্যজিৎ বাসুর যে প্রেসক্রিপশনগুলো যেগুলো দেখালাম। তারপরে উনি বললেন যে ওনার যে ওষুধগুলো আমার চলছিল সেগুলো একটু মাইল্ড পাওয়ারের। বলছে এখন এই মাইল্ড পাওয়ারের ওষুধ আপনার কাজ দেবে না। ওই মাইল্ড পাওয়ারের ওষুধটা সকালের জন্য, আর রাতের জন্য একটু পাওয়ারের ওষুধ। কিন্তু মানে আমার অত্যাধিক ঝিমুনি আসার কথা, তো সেই অনুযায়ী অতটা ঝিমুনি আসছে না। তো ঝিমুনি আসছে বা মানে একটু লেজিনেস, মনে হচ্ছে শুয়ে থাকি, এরকম একটা আসছে। যাই হোক, অনেক দিন পর আজকে একটু ঘরের কাজে হাত দিয়েছি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আস্তে আস্তে হয়তো মানে এগুলো সবই ঠিকঠাক হবে। কত জিনিস তো কেনা হয়েছে, তোমাদের সাথে তো শেয়ার করবোই। মনে মনে হয়েছিলাম যে রেগুলার এক্সারসাইজ করবো, মর্নিং ওয়াক করবো, বডি একটু ফিট করব। কিন্তু দেখা গেল যে এক্সারসাইজ করা তো দূরের কথা, বিছানায় শুয়ে পড়তে হলো। যাই হোক, ফিজিও করে একটু ভালো হলে কন্টিনিউ এক্সারসাইজটা কন্টিনিউ করবো, কেন ওষুধটা রেগুলার খেলে না কাজ করতে পারবো না, কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলবো। আজকে অনেকদিন পর রান্না করলাম, তাও কিনা ডাল আর বরবটি ভাজা। যদিও ডাল বরবটি ভাজা দিয়েও কিন্তু খাওয়া হয়ে যায়, সেটা কোনো অসুবিধা নেই। আর তার মধ্যে অনেকগুলো পদ রয়েছে, সেগুলো মোচা আছে একটু, তারপরে আর কি কি আছে দেখি, দেখাই তোমাদের। ও কালকে বৌদি পোস্ত দিয়েছিল, তো পোস্তটা খাওয়া হয়নি। কাঁচকলা আলু দিয়ে পোস্ত করেছিল, মানে যেটা মানে খাওয়াই হয়নি, রেখেই দিয়েছিলাম যে আজকের দিনটা হয়ে যাবে এইভাবে। তো একটু ডাল করলে কি হয়, মানে কুলিয়ে যায়, অনেকটাই আছে পোস্ত। তারপরে এখানে কালকে বৌদি মাছ দিয়েছিল যে, তার এক পিস রয়েছে। আর আমার কর্তা মোচা করেছিল, তার থেকে এইটুকু বাঁচিয়ে রাখা হয়েছে। তো সব মিলিয়ে তারপর আবার ডাল বরবটি। আমার মনে হয় না বিকেলে ডিম করতে হবে, এই সব মিলিয়ে টিলিয়ে মানে খাওয়াটা হয়েই যাবে। আলুটা সেদ্ধ দেওয়া হয়েছে তো ভাতে, ওটা ফ্রিজে তুলে রাখবো। কালকে যদি ডিমের ঝোল করে তাহলে ডিমের অমলেট করে ঝোল করে নিলেও অসুবিধা নেই, আলুটা তো সেদ্ধ হয়েই রইল। এই হয়েছে আজকে রান্না বান্না, আছে কাজকর্ম, তোমাদের প্রশ্নের উত্তর, সঙ্গে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাকে এত সাপোর্ট করছো। অনেকে নিজে গিল্টি বোধ করে, যেমন বিশ্বাস তপতি, উনি একটু গিল্টি বোধ করেন যে অনেক সময় উনি আমাকে অনেক কিছুতে মানে একটু নেগেটিভ কমেন্ট করেছিলেন, কিন্তু ওনার পজিটিভ কমেন্টও অনেক বেশি আছে। যাই হোক, আমি নেগেটিভটাও যেরকম বলেছি, আবার পজিটিভটাও বলছি যে দিদি আপনি নিজে গিল্টি বোধ করবেন না, আপনি সাপোর্ট করুন, ভালো লাগবে। যেন আপনার কমেন্টটা আমাকে যখনই কোনো কিছু মানে বলবার হয়, সেটা একটু ভালোভাবে বলবেন, মানে খারাপভাবে বলবেন না, তাহলে খারাপ লাগে।
নিশ্চয়ই আপনি খুবই ভালো মানুষ, না হলে ভালো ভালো কমেন্টও করতেন না। তো যেটা আগে যা হয়ে গেছে হয়ে গেছে, আমি ভুলে গেছি। আপনি বারবার নিজেকে ওই ওই জায়গাটাতে নিয়ে আসবেন না। আমি বুঝতে পেরেছি যে আপনার নিজের মধ্যেও একটা গিল্টি বোধ হয়েছিল যে আমি ওকে এরমভাবে বললাম, বা আমিও হয়তো আপনাকে তার রিপ্লাই করেছিলাম। যাই হোক, যা হয়ে গেছে তা হয়ে গেছে। নতুন করে আমিও আপনার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি। আমি এর আগের দিনই বলেছি, আপনি বলেছিলেন যে আমি তোমার বন্ধুত্বের হাত বাড়াতে চাই, আমিও আপনার সাথে আর কি বন্ধুত্বের হাত বাড়াতে চাই। অতএব যা হয়ে গেছে হয়ে গেছে, কোনো ব্যাপার না। আমি মন থেকে মানে সেগুলো ঝেড়ে মুছে ফেলে দিয়েছি, আপনিও মন থেকে ঝেড়ে মুছে ফেলে দিন, তাহলে দেখবেন মানে আপনার আমার বন্ধুত্বটা অনেক ভালো হবে। মানে আপনিও সহজভাবে কথা বলতে পারবেন। আর আমার দোষ ত্রুটি হলে বলবেন, নিশ্চয়ই বলবেন। আমি তো দোষ ত্রুটি হবে না এরকম ব্যাপার না, সকলেরই হয় দোষ ত্রুটি, কিন্তু একটু ভালোভাবে বুঝিয়ে বললে আমি নিশ্চয়ই বুঝবো। চেষ্টা করব আমি সেই জিনিসটাকে শুধরে নেওয়ার। আর্যিকর হত্যার জন্য অনেকেই হয়তো মিছিলে সামিল হয়েছে। আমাদের বাড়িতে মানে মা বোন সবাই আছে। সবাই আমরা মানে চাইবো যে মেয়েরা সুরক্ষিত থাকুক। আজকাল মেয়েরাও বাড়ির বাইরে কাজ করতে যাচ্ছে, তারা যদি সুরক্ষিত না হয় তাহলে কি করে হবে বলো? আর পুরুষদেরও আমি বলবো যে মানে মহিলা যে মা, সে যদি তার সন্তানকে ছোটোর থেকে মহিলাদের সম্মান করতে শেখায়, নিশ্চয়ই তারাও মহিলাদের সম্মান করতে শিখবে। কিছু কিছু মায়েরা না সন্তানের দোষ ত্রুটিটা দেখতে পারে না, তারা দেখেও চুপ করে থাকে। হয়তো সন্তান দোষ করছে জানে, হয়তো তার বাবাকেও সম্মান করছে না, তাও মা কিন্তু চুপ করে থাকে। এরকম মা, অনেক মা আছে। বা তাদের গুরুজন, কাকিমা, জেঠিমা, পিসি, হ্যাঁ, তাদেরকে সম্মান দেয় না। যারা এরকম সম্মান দিতে পারে না, তারা কিন্তু বাড়ির বউটাকেও সম্মান দিতে পারবে না, বা রাস্তার মেয়েদেরও সম্মান দিতে পারবে না। তো এটা কিন্তু মায়েদের একটু মানে শেখানো দরকার। হ্যাঁ, তো দেখো হাঁটতে একদম পাচ্ছি না। দেখো এখন 1:45 বাজে, এরপর এসে রান্না করতে বলো, সেই জন্য করে নিয়েছি যেটুকু পেরেছি। 1:45 বাজে, এরপর আর হয়তো আরও দেরি হতে পারে আসতে। হ্যাঁ, তো এখন ভাতটাকে একটু ফুটিয়ে উপর দেবো। মানে এইটুকু করতে পারছি, আর পারবো না কিছু করতে। যেটুকু সম্ভব একে হাঁটতেই পারি না। তারপরে ভারী জিনিস তো তোলা একদমই বারণ, হাত বাড়িয়ে কোনো কাজ করা বারণ, সবই বারণ আছে। বরবটিটা ভাজা হয়ে গেছে। বরবটিতে একটু কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভাজলে হতো, নারকেল নেই, নারকেল দিয়ে ভাজতে পারলাম না। তবে গাছের বরবটি না ভীষণ স্বাদের, জানো তো। আর এখন ওই খাবারগুলো গরম করে নেবো। একটা খবর চেয়েছে, খবর খুললেই তো এক কথা, মানে আরজিকর যে নৃশংস হত্যা হয়েছে মেয়েটা। দেখো কি মেঘ ডাকছে। খানিক্ষণ আগে মানে একদম খটখটে রোদ, জামা কাপড় ছাদে দিতে পারিনি। কি করে এই বাথরুমেই না রড আছে, সেই বাথরুমের রডের মধ্যেই মেলে দিই, জল ঝরে যায়, ওখানে শুকিয়ে যায়। তারপরে ঘরে পাখার হাওয়ায় শুকিয়ে নিই, কারণ আমি যেতে পারবো না ছাদে। সে মানে গেলে আমি আরও অসুস্থ হয়ে পড়বো, সেই জন্য ওখানেই মেলে দিচ্ছি। দেখতে দেখতে দেখো আকাশটা কি মেঘ করে এসে, বৃষ্টি নাববে নাববে করছে। কটা বাজে? 3:10। এখন এসে রান্না করতে আমি বলেছিলাম তো হয় না, আসলে বেরোলে আর হয় না। ঠিক আছে চলো। এখন বৃষ্টি একটু হয়েছে, তারপর এখন রোদও উঠেছে। বৃষ্টিতে ভিজতে হয়নি, তাই তো? 3:35 বাজে, তো আমাদের লাঞ্চ এই সারা হলো। লাঞ্চের পর আমার কোনো সেরকম ওষুধ নেই, একটা খালি প্যারাসিটামল খাবো। এই যে ভূতু এখানে ভাত খাচ্ছে। ও বোঝে কিভাবে কে জানে।
যাই হোক, একটু পরে ধরো কাকুলি আসবে, কাজ করে বেরোবে, তারপরে আমি ওই 6:30 নাগাদ যাব হচ্ছে ফিজিও করতে। এখন মোটামুটি 15 দিন তো আমার চলবে, সবে আজকে 3 দিন হবে। রবিবার করে খালি বন্ধ থাকে, বাকি ধরো 2 সপ্তাহ আমার লেগে যাবে মানে ফিজিও করতে। যাই হোক, চলো এখন আমি ভিডিওটা এডিট করি। আমার কর্তা কি ভিডিও শ্যুট করেছে তা দেখি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।